বিসমিল্লাহির ইউসিসি গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের সাথে আজকে এই সাভারে বিভিন্ন কলেজে শিক্ষক মণ্ডলীদের আজকে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ, এইটা তার আসল পরিচয় না। উনি এই সাভার ব্রাঞ্চটাই 32 বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন। তার ডিসিশনের উপর ভরসা করে এই প্রতিষ্ঠান চলছে এবং চেয়ারম্যান সাহেব ওনার উপর ভরসা করেই তাকিয়ে থাকে। উনি নিজে কিছু ভাবেন না সাভারে কি হয় না। উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ, যিনি কষ্ট করে 1986 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, যেটি সারা বাংলাদেশে সবাই চিনে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ভর্তি হতে চায় তারা অন্তত এই কোচিংয়ের নাম শুনেছে, কিংবা অনেকে যারা ভর্তি হয়েছে এখান থেকে তারা কোচিং নিয়েছে। সেই ইউসিসি গ্রুপ ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান লায়ন পিডিসি ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি। উপস্থিত আছেন আমার সহধর্মিণী লায়ন কাকোপাত, উপস্থিত আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাকে যখন দাওয়াত দিয়েছে আমি তাকে প্রশ্ন করেছিলাম ওখানে কারা থাকবে। যখন আমি শুনেছি যে শিক্ষকরা থাকবেন, আমি চিন্তা করলাম শিক্ষকদের কিছু উপদেশ দেওয়ার সুযোগ পাচ্ছি না, এতজনকে ডেকে তারা উপদেশ দেবে না। এই ওসিলায় তাদেরকেও কিছু পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়েছে। তো এক কাজে দুই কাজটা করার জন্যই আজকে আমি এখানে এসেছি। এটা অনেকে হয়তো পছন্দ হবে না, কিন্তু যারা আমাকে চিনে যে উনি স্পষ্ট কথা বলে এবং যেটা আপনার চিন্তা করবেন উনি কি বলে গেলেন। আমি 96-এ সংসদ সদস্য ছিলাম, 2001-এ ছিলাম, আবার বেঁচে আছি দেখে, সুস্থ আছি দেখে আবার দল আমাকে মনোনয়ন দিচ্ছে, জনগণ আমাকে ভোট দিয়েছে, আবারও আপনাদের সামনে দাঁড়িয়েছে। এই 15, 17, 18 বছরে অনেক সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যে সেক্টরে উন্নয়ন হলে, আপগ্রেডেড হলে দেশটা এগিয়ে যেত, শিক্ষার মানটা অনেক উন্নত হতো, সেই জায়গাটা অধপতন হয়েছে। কোথায়? আমার বিবেক নাই। আমি কেন আমার বিবেকটা জাগ্রত থাকে কখন? যখন আমি পড়াশোনা সম্পন্ন করেছি, যখন আমি একটা ভালো পরিবার থেকে এসেছি, যখন আমি ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, এই জগতেই আছি, আমার বিবেকটা সর্বদা জাগ্রত থাকবে। কিন্তু এই 15-17 বছরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সে ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি আমলা কি শিক্ষক, আগের মতো বিবেকটা নাই। আমি অনেক স্কুলে বিদায় অনুষ্ঠানে যাই, ছাত্রছাত্রীরা সেই সব শিক্ষকের নাম বলে যারা 15 বছর 20 বছর আগে রিটায়ারমেন্ট গেছে, 5-7 বছর আগে যারা গেছে তাদের নাম বলে না। কারণ তারা আগে হয়তো ভালো ছিল, কিন্তু বিগত 17 বছরে তারা ভালোভাবে কার্যক্রমটা করে নাই। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে টিচার ওরিয়েন্টেড ইনস্টিটিউট। আমি চেষ্টা করছি স্টুডেন্ট ওরিয়েন্টেড শিক্ষা প্রতিষ্ঠান করতে। সিঙ্গাপুরে আমি একটা ঘটনা জানি, একজন প্যাসেঞ্জার একজন ড্রাইভারের নামে কমপ্লেন করেছে, তার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে 1 বছরের জন্য। কারণ তারা তাদের নিয়মকে অনেক রেসপেক্ট করে, এটা নিয়মে আছে, কমপ্লেন করলে তোমার থাকবে না। টিচাররা স্টুডেন্টরা বারবার কমপ্লেন করছে ওই শিক্ষক পড়াতে পারে না, তাকে জোর করে ওই ক্লাসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিশেষ কারণে, কারণ সে আবার অমুকে এমপি আত্মীয়, ওই দল করে, এই সব কারণে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো হয়েছে, এটা উল্টে দিতে হবে। 100% পারবো না, 50% তো আমার নির্বাচন এলাকায় পারবো। কোথায় লেখা আছে আপনাকে এই সাবজেক্ট পড়াতে হবে? কলেজে আছে, ইংলিশ পড়াবে, অঙ্ক পড়াবে,
হাই স্কুলে তো ম্যান্ডেটরি কিছু নাই, অঙ্ক ইংলিশ ছাড়া। তো সেখানে বিশেষ কারণে এখন থেকে স্টুডেন্টদের মতামত নিয়ে, যেখানে স্টুডেন্টরা ওই টিচারকে চায় না, সেই টিচার ওই ক্লাস নিতে পারবে না স্কুলের ক্ষেত্রে। আমরা এটা পারবো, ম্যানেজিং কমিটি পারে, আমরা করব। তারপরে অনেক স্কুলে ক্রাইসিস অবস্থা, আপনার 25 জন টিচার, আরও 14 জন আপনি পার্ট টাইম টিচার। আমি জিজ্ঞেস করলাম যে, আমি যে বললাম যে এরা কেমনে পাইছে, না এমপি সাহেব বলছিল তো নিয়ে নিছি। তো একজনের মুখের কথায় যদি চাকরি হয়, তো আরেকজনের মুখের কথায় চাকরি নাও থাকতে পারে। তা আমরা বলেছি এইভাবে দিলে তো আমি বদনাম কামিতে আসি নাই, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো, আমরা 10 জনকে টিচার নিব, সেই ইন্টারভিউতে তুমি থাকলে থাকবা, নাহলে তুমিও চলে যাবা, অনেক দিন তো তুমি চাকরি করেছো। আমি আজকে এই টপিক নিয়ে বলতে আসিনি। ধরেন রাজনৈতিক কারণে একটি কলেজে ইংলিশে অঙ্কের টিচার যে ভালো পারে নাই, যে নিজেও জীবনে ইংলিশে 50 নাম্বার পায় নাই, তারে আপনি দিয়ে দিলেন, ওই কলেজকে আর ধ্বংস করা আর কোনো উপায় নাই, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে শিওর থাকে। কারণ ওই সায়েন্সে ওই সাবজেক্টে ফেল করবে, আর ইংলিশে ফেল করে তো পার্সেন্টেজ 30, 40, 50 নিচে কোনো দিনই বেশি হবে না। তো এই কাজটা আমরা বারবার করেছি দেখে আমি প্রথম, আমাদের শিক্ষামন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী মিলন ভাই ছিল, উসমান ফারুক ছিল, তাদেরকে বলেছি যে ম্যানেজিং গভর্নিং বডি এত ক্ষমতা দরকার নাই, আমরা নিরপেক্ষ থাকতে পারছি না, একটা বডি করেন, সেইখান থেকে একটা সার্টিফিকেট দেন যে মিনিমাম এই কোয়ালিটি না হলে সে ইন্টারভিউ দিতে পারবে না। সেই জন্য আজকে NTRCA নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশনের সার্টিফিকেট অথরিটি করা হয়েছে। এখন কমিটির হাতে কোনো মাতবরি নেই, তারা টিচার নিয়োগ দিচ্ছে, তাদের প্যানেল আছে, যেখানে যেখানে খালি সেখানে দিয়ে দেবে। এখন একটা মিনিমাম স্ট্যান্ডার্ড টিচার অন্তত আপনারা পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। আর হয় কি, দেশ একটা নিয়ম করলো, আজকে পাটোয়ারি ভাই বললেন সংসদে আইন করেন, এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। ঢেলের সাথে আমি কাজের দিয়ে বাস্তবায়ন করব। এইসব প্রতিষ্ঠানে যারা আছেন, আমি অবাক হই, আমি ক্যাডেট কলেজে পড়েছি, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের প্রধানরা দেখি কোনো খেলাধুলার টুর্নামেন্ট হলে রাষ্ট্রীয়ভাবে, সরকারি বেসরকারি, তারা ছাত্রছাত্রীকে সেখানে পাঠায় না। আমি খবর নিয়ে দেখি কেন পাঠান না, টাকা পয়সা লাগবে, ঝামেলা লাগবে, এটার জন্য টেনশন করতে হবে, লেখাপড়া ব্যাঘাত হবে। প্রতিভা বিকাশের সবচেয়ে ভালো জায়গা হলো সে প্রতিষ্ঠান। আপনি জীবনে কোনো খেলাধুলা করেন না, আপনিও চাচ্ছেন কোনো স্টুডেন্ট যাতে কোনো খেলাধুলায় পার্টিসিপেট না করে, এটা তো হইতে পারে না। আমি জীবনে কী হবো আমি তো জানি না, কিন্তু আমি একটা সুযোগ পাইছি, আমাকে খেলতে দেন, আমি ভালো ফুটবলার, না তোমাকে দেওয়া হবে না, স্কুলে যাবে না এই খেলতে। সেই জায়গাগুলো আজকে যদি আমরা এই খেলাধুলাকে প্যাট্রোনাইজ করি, খেলার মাঠগুলোকে সংস্কার করি, আজকে মাদক নিয়ে এত চিল্লাচিল্লি করতে হবে না। আপনার 30% ক্রাইসিস এমনি করে যাবে। মাদক সেবন কারা করছে? লেখাপড়া বাদ দিয়ে এই যুব সমাজ, পড়াশোনা বাদ দিয়ে তারা ওই দিকে আসক্তি হয়েছে। প্রথমে মাদক খায়, তারপর টাকার লোভে মাদকের ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে, তারপর লেখাপড়াটা বাদ দিয়ে দেবে। ক্ষতিটা তো দেশে হলো। প্রথম ক্ষতি হলো পরিবারে, কিন্তু আসলে রাষ্ট্রের খবর। এই ছেলেটা একসময় একটা ভালো স্টুডেন্ট হতো, একটা BCS পাস করে চাকরি করতো, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের মতো রাজনীতি করতে হলো, ছিটকে পড়লো। ক্ষতিটা তো দেশে হলো। এই চিন্তাগুলো করতে হবে। আমরা নিজেরা যদি সংশোধন না হই, অ্যাওয়ারনেস, আমি মাস্টার ডিগ্রি পাস, আপনাকে কেন আমাকে বলতে হবে? এটা কি আমার দায়িত্ব? এটাকে আমার বলা উচিত এই ফোরামে? আমরা নিজেরা যদি দেশের জন্য না ভাবি, এই ছাত্রছাত্রী যারা আমাদের সন্তান সমতুল্য, তাদের কথা না ভাবি, তাদেরকে নিজের সন্তানের মতো না ভাবি, এই দেশকে সরকার নিয়মকানুন করে কিচ্ছু করতে পারবে না। আমি 2টা উদাহরণ দিয়ে শেষ করতে পারি, কারণ দেশেরও অনেক দায়িত্ব আছে। আমরা 2004 সালে মালদ্বীপে গেলাম ওই দেশের শিক্ষা ব্যবস্থা দেখার জন্য। সকালবেলা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে ঘুরতে নিয়ে গেল, তখন হয়তো 8:30 বাজে। আমি দেখলাম যে ওই কিন্ডারগার্টেনের জুনিয়র লেভেলে, প্লে, নার্সারি 1, 2, কোনো স্টুডেন্টকে আমি কোথাও দেখলাম না। তে আধা ঘন্টা ঘোরার পরে বিভিন্ন স্কুল কলেজে আমি চা খেতে খেতে আমার গাইডকে জিজ্ঞেস করলাম, আমরা 4-5 জন এমপি, যে আচ্ছা বাচ্চারা কোথায়, কাজে তো দেখলাম না। সে বলছে এটা ছোটো বাচ্চা, এরা তো ঘুমাচ্ছে, এদের ক্লাস 10টার থেকে শুরু হবে। মালদ্বীপের মতো দেশ
যেখানে 1100-1200 দিই, যাতে 80% ইনকাম ট্যুরিজম আর 20% ইনকাম ফিশিং। তারা এটা চিন্তা করেছে যে ছোটো বাচ্চাদের 6টা-7টার সময় ক্লাস দেওয়া যাবে না, 10টার পরের থেকে তাদের ক্লাস শুরু হবে। আর আমরা কী করি, টাইনা মুসাইয়া তারে 6টা-7টার সময় তুইলা তারে জোর করে পাঠিয়ে দেবো। ওই সকালবেলা না করলে এটা তার লেখাপড়া মাথায় ঢুকবে না। 97-এ এমপি হিসেবে আমাদেরকে 2জন বিএনপি 2জন আওয়ামী লীগের এমপিকে ট্রেনিং দিতে নিয়ে গেছে আমেরিকা। হাউ ডেমোক্রেসি রান, স্ট্রেংথেনিং অফ ডেমোক্রেসি, 21 দিনের ট্রেনিং। এবং তারা কন্ডিশন দিল যে আপনার স্পাউস 21 দিনের মধ্যে আপনার সাথে থাকতেও পারবে না, খুব টাইট শিডিউল, সকাল সন্ধ্যা। তো ট্রেনিং অনেক কিছু শিখলাম, সেই গল্প করছি না। শেষের দিন আমাদের গাইড বলতেছে, তোমরা তোমাদের দেশের রাজনীতিবিদদের, তোমাদের জাতির পিতাকে সম্মান করতে জানো না। তাই আমি বললাম, সে পকেট থেকে, ওই সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, একটা 500 টাকার নোট বাই করে দেখলো, তোমরা এই যে শেখ মুজিবুর জাতির পিতা নাম পেন, এটা আওয়ামী লীগের জাতির পিতা হইলো। রাষ্ট্রীয়ভাবে তো তারা বলছে শেখ মুজিবুর রহমানের ছবি বাই করে দেখো, 500 টাকার মধ্যে ছবি। উনি আরেক পকেট থেকে $1 একটা ছবি বাই করলেন। সেখানে জর্জ ওয়াশিংটন, যেটি 1776 সালে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, 1789 থেকে প্রথম 4 বছর এবং 93 থেকে 97 পরে 4 বছর, 8 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে। তার ছবি $1। তাই আমি বললাম যে তুমি $1কে সম্মান বলতেছো? হ্যাঁ, $1কে সম্মান বলছি, কারণ আমি চাই কত ম্যাক্সিমাম লোকের হাতে এই টাকাটা প্রতিদিন যায়। $100 যাবে না $1 যাবে? আমেরিকায় কিন্তু $1, $2, $5, $10, $20, $50, $100 আছে। এই যে 97 আমি দেখে আসতাম, চিন্তা ভাবনা, আমরা সবসময় কী করে 500, 1000 টাকার মধ্যে আমি বিখ্যাত ব্যক্তিদের ছবি দিয়ে রাখি। তো দেশের চিন্তা ভাবনা যদি এরকম থাকে, সেই দেশকে তো এগিয়ে নেওয়া অনেক কঠিন। কিন্তু এখন ইয়াং জেনারেশন আছে, আমরা আশাবাদী যে দেশ এগিয়ে যাবে এবং আপনাদের সকলের সহযোগিতা পারলে অবশ্যই আগাবে। এখন এই ভদ্রলোকে একটা কথা বলি, আজকে ওনাকে এই দেশ দেখে আমার একটা পুরানো স্মৃতি মনে পড়ে গেল। আমার একসময় একটু রংচঙা কোট দেখলে না খুব ইচ্ছা হতো, এইটা আমি পড়লে মনে হয় আমার আরও সুন্দর মানাইতো। এরকম একবার বেশ কয়েকটা কালার চয়েস করে, হ্যাঁ, সবুজ, মেরুন, গ্রিন, ব্লু, এরকম 4-5টা কোট আমি কাপড় মানে রেডিমেড পাওয়া যায়, সেগুলা একটা ব্র্যান্ডেড দোকানে গিয়ে, আমার সাথে আমার ওয়াইফ আছে, আমি বললাম যে আমি এই 4-5টা কোট কিনবো। আমার ওয়াইফ বলতে, স্যার রাখো, এগুলো তুমি পরে নাকি, এটা তোমার সাথে মানাবে না, এটা বাদ দাও। তো এখন মন খারাপ করে এখান থেকে বাইরে চলে গেলাম, যে ঠিক আছে, ওয়াইফ না করছে, সব কথা না হলেও কিছু কিছু কথা শুনতে হয়, নাহলে রাতে টের পাইবেন। এগুলো আপনি অনেকে বুঝেন, স্বীকার করেন না, বলতে সাহস পাবেন, ঠিক আছে। হইল না, কয়েকদিন পরে একটা সুযোগ পাইলাম, সে তার বাচ্চা আমেরিকা পড়াশোনা করছে, সে বলল যে আমার ছেলে ওখানে সামনে পরীক্ষা, আমি যাবো 15 দিন 20 দিনের জন্য। আমি কি, আমার পলিটিক্সে আমি যেতে পারবো না। সে একাই গেল। যাওয়ার পরের দিন মাথায় এলো, আমার তুমি এই 4-5টা কোট কিনতে দাও নাই, গিয়ে ফটফট করে কিনে আইনি, আলমারিতে সুন্দর করে রেখে দিছি, যেগুলো আমি পরবো। সে কয়েকদিনের মধ্যে এসছে, আমি ব্যস্ত হয়ে গেছি, ভুলে গেছি। আইসা আমাকে দিচ্ছে, আমার ডাক নাম বাবু। বাবু, এগুলো কার কোট? আমাকে আমার কোট। তোমার কোট মানে? তোমার দিন না করলাম, এগুলো তো সেলিব্রিটিরা পড়ে, যারা অভিনয় করে, যারা গান গায়, কিংবা যারা নাটক করে, এরা ছেলেরা পড়ে, এদের মানে তোমার? আমি কেন, আমি হয়তো সেলিব্রিটি, সাভারের সেলিব্রিটি, জনগণ আমার সবাই চিনে, আমি লান্সে গভর্নর, মানে তাই আমি পড়লে সমস্যা কোথায়? সে বুঝলো যেগুলো যখন কেনা হয়ে গেছে, এখন তো বললাম লাভ নাই। তো বললাম যে ঠিক আছে, তুমি মনে করো যে আমি একজন সেলিব্রিটি, আমি পড়লাম। তো ওইটা খুব বেশি দিন পড়া হয় নাই, কারণ অনেক জিনিসের প্রতি প্রথম দিকে যে আকর্ষণ থাকে, 2-1 বার পড়ার পরে সেই আকর্ষণ থাকে না। আজকে এই পাটুয়া ব্যাগে দেখে মনে করলো, এই কোটটা আমার পড়লে কি কেমন লাগতো, কিন্তু এগুলো তো আমি এখন পড়তে চাই না। দেখেন, ওনার সাথে আমার কতগুলো মিল আছে। উনি অনেক ফুর্তি বাঁচল। উনি যখন গভর্নর হয়, তখন ওনার সাথে আমি ছিলাম। আমি ওনার থেকে একটু বয়সে বড়, একাডেমিক্যালি সিনিয়র,
কিন্তু উনি কিন্তু আবার লায়ন জগতে আমার থেকে আগে আসছেন এবং তারা কত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনাকে যদি প্রশ্ন করি যে কত ব্যাংকে টাকা আছে, এটা আপনার এরকম সবাই করা দেবে না, উনি জানে কিনা সন্দেহ আছে। এই যে সারা বাংলাদেশে ভাবে করলো যে আমিও জানি না, ওনার ম্যানেজাররা জানে এই টাকা হিসাব কে রাখবে। এই টাকা 74টা প্রতিষ্ঠানে তো হাজার হাজার লোক রাখবে টাকা হিসাব করতে, উনি কেমনি হিসাব রাখে আমি জানি না। 74টা নাকি 100 উপরে ব্রাঞ্চ আছে এবং ওখানে কী কী করতেছে আমি জানি না। ট্যাক্স ঠিক মতো দিয়ে নেলে কিন্তু এই গভর্নমেন্ট কিছু করলে আমাকে আবার তদবির করেন না যে আমায় আটকে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখেন একটা ফাউন্ডেশন করছে, এই ফাউন্ডেশনটা আমরা দেখেছি, মসজিদ, মাদ্রাসা, বড় একটা লাইব্রেরি, একটা হাসপাতাল, একটা মেডিকেল কলেজ করবে, 10-12 বিঘা না 15 বিঘা জমি হবে। তো এই দেখা উনানে দেখা অনেকদিন স্বপ্ন ছিল, উনি ফাউন্ডেশন করছে, তো আমারও কিছু করতে হবে। আমিও কয়েকদিন পরে যান পাটে ভাই কই নেই, আমিও ডাক্তার সালাউদ্দিন একটা ফাউন্ডেশন করছে। এখন পর্যন্ত জমি জমা নাই, শূন্য হাতে। ওই যে অনেকে কয় না, ওই যে বিয়ের সময় জিখতো আমি, শিখতো আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। যে জমি জমা না থাক, একটা ফাউন্ডেশন কাজ শুরু করো, তারপরে আমরা তো এটা নিয়ে আগে যাব। আমি কয়েকদিন আগে একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি পাবলিক স্পিকিং এবং লিডারশিপের উপর। 18 তারিখে আমাদের একটা ট্রেনিং আছে ফিমেল এন্টারপ্রেনারশিপ, ঢাকার থেকে ইয়ারা আসবে। আমার কথা হলো যে সাবসিডিয়ারি টাকা দিয়ে 200 টাকা দিয়ে ট্রেনিং দেবো। আমি অনেকে চাকরি দিতে পারবো না, কিন্তু ট্রেনিং থেকে সে যদি দক্ষ হইতে পারে সে তো ভালো জায়গায় চাকরি পাইতে পারবে, পাবে না কেন? আমি তো নিজের যোগ্যতায় বিসিএসে চাকরি পেয়ে 5 বছর চাকরি করছি, সেই চাকরি কন্টিনিউ করতে পারি নাই, কারণ সরকারি চাকরি থাকা অবস্থায় আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু এই যে পাটোয়ারি ভাই যে লায়েন্স গভর্নর, এবং এক কথায় যদি আমি বলি, আমি যখন গভর্নর হয় ওনার ইন্সপিরেশন, আপনি এনে বসে থাকার দরকার নেই, এই 2-1 বছরের মধ্যে ইলেকশন করবেন। উনি প্রথম আমাকে সাহস দিল যে না, ইলেকশন করতে হবে। এবং ইলেকশনটা এমনভাবে করলে, ওনারা কি মেকানিজম করলে, ওনাদের বুদ্ধির সাথে পারি না তো দেখেন, এইসব জিনিস চুল তো মাথায় এমনি পাকে নাই। হ্যাঁ, তো ওনার বুদ্ধি দেওয়া যে আপনাকে সম্মান দিয়েই আমরা আনবো। এবং এই প্রথম আমার ডিস্ট্রিক্টে আই এম দ্য ফার্স্ট ম্যান, এরপরে আরও আসছে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি সেকেন্ড বাই ডিস্ট্রিক্ট গভর্নর। এবং সেকেন্ড ম্যান একজন ছিল, থার্ড হলো আমার ঘরে আরেকজন, সেও এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেকেন্ড বাইস, তারপরে বছর হবে ফার্স্ট, তারপর গভর্নর। তোমার এই খুশিটা দেখতে ভালো লাগে, বসো। ঠিক আছে, তো এই যে আমরা লায়েন্স নিয়ে কাজ করলাম, লায়েন্স অনেকের সাথে পরিচয়, একটা পরিবারের মতো। এখন আমি হয় কি চেনা ভ্রমণের কইতে লাগে না। আমি অনেক আগে আমার ওয়াইফ দুবাইয়ে একটা ঘড়ি কিনতে দিল, টি শার্ট, এটা ব্র্যান্ডেড ঘড়ি। ওখানে দেখি ঘড়ির মধ্যে লাগে অক্ষর, আমি বিরক্ত হলাম, এই অক্ষরটা করলে কেউ ঘড়ির সৌন্দর্যটাই নষ্ট করছে। 1853। পরে ঘেটে দেখি 1853 সালে এটা প্রতিষ্ঠা লাভ করেছে। অনেকে আপনি দেখবেন যে আর্জেন্টিনা জার্সির মধ্যে ওই যে এই বছর অ্যাড করছে 1893, আর্জেন্টিনা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে 1893, টিল 1958। মানে বুঝে দেয় দোকানের মধ্যে অত বছর থেকে আমার এটা চলছে। এখন কয়েকদিন পরে ইউসিসি লিখতে হবে সিন্স 1986, কেন এত পুরানো এই কোচিং তো নাই এই বাজারে অনেক কোচিং। আমি বললাম আচ্ছা কী কী কোচিং আছে নাম বলতো, এটা কি একাই নাড়ো আছে? কেন? এই যে উদ্ভাস, উন্মেষ, ফোকাস, সাইফুরাস, ইউনিট, কলাস, প্যারাগন, লুমিনাস, মেডিকো, আইকন। কিন্তু এর মধ্যে তো সবচেয়ে উপরে এইটাই কথা সবাই বলে। কেন বলে? ওই যে আপনি যখন অনেকের কাছে অনেক আছে, আমি স্যামসাং কেন কিনি, এটা একটু দাম বেশি, এটার ছবি ভালো, এটা স্পিড বেশি, এর জন্য এটার দামও বেশি। ভালো শার্টটার তো দাম আপনার 300 টাকা 400 টাকা হবে না, এটার দাম তো বেশি হবে। তো যেখানে ভালো কোচিং হবে, ভালো টিচার থাকবে, সেটা একটু দাম বেশি থাকতে পারে। কিন্তু 2-1 যে রিকোয়েস্ট করছে আপনি এটা ভুলে যান না। সাভারে অনেকে আছে, আপনি 2টা কথা বলেছেন, আমি এটা জানি না, কিন্তু সত্যি সত্যি গরিব মেধাবী যারা টাকা খুবই কষ্টে আছে, এদেরকে তো একটা ভালো ডিসকাউন্ট আপনি করেন। আমি কোনো রিকোয়েস্ট করবো না, যে গরিব, সত্যি গরিব এবং মেধাবী, গোল্ডেন A+ পাওয়া, তাদেরকে টমে আপনারা দিয়ে যদি সে ঢাকা ইউনিভার্সিটি, সেই তো আপনার কথা বলবে, ইউসিসি কথা বলবে, আপনাদের তো ব্র্যান্ডিংটা তারাই করবে, ভালো স্টুডেন্টরা, সেটা মাথায় রাখেন। আর আপনি একটা কথা কিন্তু আমাদের বলছেন, এটা ভুলে যান না, আমাকে কাজে লাগাবো। আপনারা আপনারা এইসব 10টা দাবি করবেন, আমার কলেজে এই সমস্যা এগুলো বলেন নাই কেন? আমি সামনে থাকতে বলতেন যে আমাদের এটা লাগবে।
কিছু কিছু আজকে তাহলে আমি জোর করে আদায় করে নিতে পারতাম, আপনি অতটা বলেন নাই। তা আমরা আমরা আগামীতে এটা করবো, হয় কি আল্লাহ আপনারা টাকা দিছে, কিছু দান করলে কোনো প্রতিষ্ঠানে একটা ফ্রিজ দিলেন, এটা দিলেন, নাম লেখা দেন, ইউসিসি লেখেন, কোনো আপত্তি নেই, ওইটাই তো কাজে দিবে। দোয়াটা তো আল্লাহর কাছে আপনি পেবেন, বেহেশত তো আপনি দেবেন, কাজটা সবারই মানুষের হবে। শুধু নামাজ পড়লে হবে না, মানুষের কিছু দোয়া টোয়াও নিয়ে যান। হ্যাঁ, তাই আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আমি শুধু এটুকু বলবো, এডুকেশন ফর এক্সিলেন্স ওনার একটা কল ছিল এবং উনি এই সেক্টরে কাজ করতেছেন। আমার একটা কল ছিল, লার্ন টুডে লিড টুমরো, ওই যে মর্নিং গ্লো স্কুলে আপনি যেটা দেখেন, আপনি যা শিখবেন সেই জগতে আপনি নেতৃত্ব দেন। তা আমরা চাই যে যেটা জেনেছি সেই কাজে যদি আমি তাকে লাগাইতে পারি, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কি, আমি কিছু জানি না, কিন্তু এমন একটা দায়িত্ব নিয়ে আমি বসে আছি, এমন একটা পোস্ট নিয়ে এই সিস্টেমটা নষ্ট হয়ে যায়, এইটা যেন আমরা না করি। আমি আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মিলন ভাই শিক্ষামন্ত্রী তার নেতৃত্বে যুগান্তকারী পরিবর্তন হবে। এবং আমি আরেকটা কথা শেষ বলে যাই, এখানে অনেকে অনেক কথা আছে, এরা সবাই ভোটার। আমার কতগুলো স্বপ্ন আছে যেগুলো আমি এই 5 বছরের মধ্যে করতে চাই। আমার স্বপ্ন হলো যে মাদক মুক্ত সাভার করবো। সাভারে কিন্তু মাদক কমেছে, কিন্তু বন্ধ হয়নি। কেন বন্ধ হয়নি সেটার কথা আজকে না বললাম, এর জন্য আমরাই দায়ী, প্রশাসন দায়ী, আমরা দায়ী, কিন্তু এটা আরও কমায় পাবে সহনীয়পুর যায়। আমরা চাই না এখানে যানজট, সার্ভিস স্ট্যান্ডে কেউ যেতে পারে না। এবং এই যে একটা ভুল প্ল্যানিং করা হয়েছে রোডসোনা হয়েছে, ওইখান থেকে ঘুরা 2 কিলোমিটার 3 কিলোমিটার উঠে বাসায় যাব, এটা আমরা ফ্লাইওভার দিয়ে এটি ঠিক করতেছি। 2-1 বছরের মধ্যে দেখবেন এটা আমাদের থাকবে না। আমরা আমরা এই বাজার বাস স্ট্যান্ডে এই বৃষ্টি টিষ্টির জন্য অভিযান চলতেছে না, আপনি 7 দিনের মধ্যে কোনো হকাশটা খুঁজে পাবেন না। আমি দায়িত্ব নিলাম, আমি নিজে এটা হবে। এই যে হাসপাতাল 50 বেড ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। জিয়াউর রহমান আমাদের সাবেক রাষ্ট্রপতি, উনি প্রথম 31 বেড হাসপাতাল করলেন উপজেলা লেভেলে। আমাদের ম্যাডাম 51 বেড করলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 101 বেড হবে, অলরেডি চিঠি দিয়ে দিচ্ছে সবাইকে, প্রত্যেক উপজেলা হাসপাতাল। আমার ইচ্ছা আছে আশুলিয়াতে একটা সরকার, কারণ ওখানে গার্মেন্টস এলাকা, ওরা ওখানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করলে ওই মাসটাতে না খেয়ে থাকতে হয় বাকি 15 দিন, ওখানে একটা হাসপাতাল করা দরকার। আমার ইচ্ছা আছে স্টেডিয়ামের পাশে এখানে 10 বড় জিমের উপর একটা পার্ক করা, মানুষ হাঁটার জন্য কোনো বিনোদন পাবে না পাবলিকের জন্য, এটা হইতে পারে না। আমার ইচ্ছা আছে এখানে একটা শিল্পকলা একাডেমি করার জন্য। আমি যা বলতেছি খুশি করার জন্য, আর তো 2 বছর পরে দেখবেন আমি যা বলছি সব হয়ে যাচ্ছে। এই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহার, এই পৌরসভার প্রত্যেকটা স্ট্রিট লাইট, এগুলো করতে হবে। সাভারে অন্য জায়গায় কীভাবে যায় না, সাভারের জন্য আর 1 বছর পরে বিদ্যুতের সমস্যা না থাকে, 1 মিনিটের জন্য বিদ্যুৎ না থাকে, সেটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন যেন গ্যাস, এই বাড়ি বাড়ি গ্যাসের যে সমস্যা, এটা সমাধান করতে পারি। গ্যাস লাইনের জন্য চাপ থাকে, প্রেশার থাকে, এইগুলো কাজ করতে হবে। মানুষ আমাকে 3য়বার ভোট দিয়েছে, আমি কতদিন বাঁচবো জানি না, কিছু ভালো কাজ না করলে তো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তো সেইটা আমি স্বপ্ন দেখি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় এই কাজ করার জন্য। আর যে কারণে আসছে যে ইউসিসি একটা ভালো ব্যান্ডিং কোচিং, আপনারা জানেন, আপনারা যদি মনে করেন এটা ভালো, এটা যোগ্য, এখানে গেলে ভালো হবে, আপনাদের কথা তো স্টুডেন্টরা শুনে, আপনি আপনার মতো বলবেন, এটা নিয়ে মাঠে নামার দরকার নেই। যেটা এমনি বাজারে ভালো পরিচিতি আছে সেটার কথা বললে হবে যে তোমার কাছে কোনটা ভালো, দেখবেন যে বেশিরভাগই বলবে যে এইটাই তো মনে হয় ভালো। যারা ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্য এটা, এবং অনেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, অনেক পাবলিক ইনস্টিটিউটে। আর এই কোচিংয়ের উচিলায় যে ট্রেনিংটা হয়, যে শিক্ষাটা হয়, সেটা কিন্তু তার সব কিছুতে কাজে লাগবে। তুমি পাবলিকে ভর্তি না হলে প্রাইভেটেও কাজে লাগবে। এবং ওদের জন্য কোচিং আর আপনাদের জন্য ট্রেনিং। আমার ইচ্ছা আছে সামনের মাসে এই সকল প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং তাদেরকে ট্রেনিং আসবো যাদেরকে আপনি আশা করেন। ঢাকায় যারা সচিব টুচিব আছে, অফিসিয়াল ট্রেনিং সরকারে যাদের দেয় সেই সব লোক আনবে। বিলো স্ট্যান্ডার্ড কাউকে ট্রেনার হিসেবে আনা হবে না। আমি যে আপনাদের সকল থেকে বিকল্প যদি কিছু শেখাতে পারি, যে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার দায়িত্ব কী। আমরা হাই স্কুল, কলেজ এমপিওভুক্ত এবং প্রাইমারি স্কুলে দেখে দিব, পরবর্তীতে পারলে কিন্ডার গার্ডেনের টিচারদেরও আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো। পরিশেষে আপনি আমার জন্য দোয়া করেন। স্বপ্ন অনেক আছে, কি করতে পারবো জানি না,
আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের সহযোগিতা নিয়ে শিক্ষা ব্যবস্থা এবং সাভারে অন্য অন্য সকল সমস্যার সমাধান করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।